আমরা এই পুরো কোক স্টুডিও ইনিশিয়েটিভের পিছনে মূল যে মানুষগুলো আছে তাদের সঙ্গে আজকে কথা বলবো। আমি একজন একজন করে স্টেজে ডেকে নিচ্ছি আবির রাজবিন আপাকে, ডেকে নিচ্ছি গাউসুল আলম শাওন থেকে, ফাইজান রাশিদ আহমেদ, যাকে আমরা সবাই জানি বুনো ভাই নামে, বুনো ভাই। I'm very honored today to actually be moderating this discussion with a panel that actually facilitated a process in creating history in the Bangladeshi music scene in terms of making fusion work. And when I say fusion work, I mean that each of the songs that came out of Coke Studio Bangla actually had such a grand reach. And as you could have seen in the video, that it actually reached the youth of Bangladesh. And it also revolutionized the production process and large-scale collaboration between musicians. So a big hand for the panel once again, please. Thank you. আমি ছোট্ট করে আবার একটু ইন্ট্রোডিউস করে দিতে চাই আমার প্যানেলিস্টদেরকে। আজকে আমাদের সঙ্গে আছেন আবির আপা। আবির আপা কারেন্টলি মার্কেটিং লিড হিসেবে কাজ করছেন কোকা কোলার সঙ্গে। তিনি 13 বছর ধরে ব্র্যান্ডিং এর উপরে কাজ করছেন নেসলে, জিএসকে, ম্যারিকো, ফন্টেরা, এরকম অনেকগুলো ইন্টারন্যাশনাল কর্পোরেটস এর সঙ্গে। এবং she actually hosted some of the biggest campaigns known as FIFA World Cup Trophy Tour to Bangladesh 2022 and the launch of Coke Studio in 2022. Shaun Bhai আমরা সবাই চিনি, তারপরেও একটু বলে দিচ্ছি। Shaun Bhai was the creative producer for Coke Studio Bangla এবং আমরা জানি গ্রে নামে একটি অতি পুরনো এজেন্সি, অনেক বছর ধরে আমরা গ্রের কাজ দেখে আসছি। বাংলাদেশের বিভিন্ন অ্যাডভার্টাইজ, ফিল্মস, অনেক কিছুর সাথে গ্রে জড়িত এবং গ্রে অ্যাকচুয়ালি একটি অনেকগুলো অ্যাওয়ার্ডস অর্জন করেছেন, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস। তার মধ্যে একটু মেনশন করতে চাই সিলভার লায়ন, ব্রোঞ্জ লায়ন ইন কান 2020 to 2021। 2016-তে প্রথম তারা গোল্ড লায়ন অ্যাওয়ার্ডটি অর্জন করে। এবং শাওন ভাইয়ের পাশাপাশিও কিন্তু হি ইজ ওয়ার্কিং অ্যাজ আ filmmaker, he's also an actor, এবং একটা আমরা সবাই জানি আয়নাবাজি ফিল্মটা, এবং সেখানে তিনি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস পেয়েছিলেন 2016 সালে। সো বিগ হ্যান্ড ফর শাওন ভাই। বুনো ভাইকে আমরা চিনি, কিন্তু খুব চুপচাপ একজন মানুষ তিনি। আসলে ক্যামেরার পেছনে থাকে, মূলত বেস বাজান, একদম চুপচাপ, বোঝা যায় না আসলে তার মধ্যে কি আছে। তো বুনো ভাই আমাদের জন্য মানে ওনার যে কতখানি মিউজিক্যাল এক্সপিরিয়েন্স, এটা আমি তার বায়ো পড়তে গিয়ে বুঝতে পেরেছি। বুনো ভাই started his musical career at 16 and that was with a band called Jolly Roger. পরবর্তীতে তিনি নিউ ইয়র্কে একটি রিচি রড্রিগেজ ট্রিওর সঙ্গে 2 বছর বাজান এবং তারপরে বাংলাদেশে ফিরে এসে তিনি বাংলা বলে একটি নাম, he was one of the founding members of Bangla. আমরা সবাই বাংলার ভক্ত এবং থ্যাংক ইউ বুনু ভাই ফর বাংলা as one of the representative of that. and এর পরবর্তীতে উনি বাংলাদেশে অর্ণব, আনুশে, আনাদিল এবং অনেকজন আমাদের যারা সুপারস্টার্স, আমাদের আয়ুব বাচ্চু, বাউল রব ফকির, কাঙ্গালিনী সুফিয়া, মমতাজ, ভেনেসা, সকলের সাথে উনি কাজ করেছেন। He's a producer and he co-produced many brands and artists in his career. এবং কোক স্টুডিও বাংলার ক্ষেত্রে তিনি হেড অফ সাউন্ড, চিফ অফ সাউন্ড ডিজাইনার and বেসিস্ট হিসেবে কাজ করেছেন। তো আমি শুরু করছি। আমরা অনেক কিছু জানতে চাই আসলে ওনাদের থেকে কোক স্টুডিও জার্নিটার সম্পর্কে, এবং প্রথম প্রশ্ন আবির আপাকেই করছি। আমরা শেষে ফ্লোরটি ওপেন করে দিব
আমাদের দর্শকদের জন্য আমরা শেষ 15 মিনিট কিছু প্রশ্ন নেব সবার থেকে, সো ইউ ক্যান প্রিপেয়ার ইউর কোয়েশ্চেন্স। বাট সর্বপ্রথম আবির আপা থেকে জানতে চাই যে জার্নিটা কিভাবে শুরু হলো আবির আপা? এটা কোকের একটা স্বপ্ন এবং তার মধ্যে আপনি ছিলেন এটার brand manager, so you played a huge role in the starting and how it went along and the ending of the Coke Studio season 1. So আমাদের সবার জন্য যদি একটু বলেন। Thank you so much. And thank you everyone যারা আজকে সকালে প্রচন্ড ঠান্ডার মধ্যে কষ্ট করে এসেছেন। Thank you so much for being here to hear our story. So Coke Studio as a platform actually কোকে জয়েন করার আগেও we have known প্রায় 14 বছর ধরে কোক স্টুডিও পাকিস্তানে আছে, and আমরা সবাই এটার গানগুলো শুনেছি, we grew up with it. So to start with, when I was first given the responsibility to work with Bangladeshi youth and work with a passion point like music, কারণ মিউজিক বাংলাদেশের ইউথের জন্য যতগুলো প্যাশন পয়েন্ট আছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মিউজিক, and so it was first an honor for me that okay, it's such a prestigious platform and to work with such a big concept like this, so it was a huge moment for me. তারপরে যখন আমরা শুরু করলাম কাজ করতে গিয়ে, and we had learning from all over the world. Our Coke Studio right now, not just in Pakistan, the ones we don't know, Coke Studios there in Philippines, it's there is a global Coke Studio as well. Africa te ache, and for a short period of time it was in India as well. And the first thing we did, definitely Shaun Bhai, Ami, and the entire team, we got in touch with all the markets who have been doing Coke Studio. What is the the DNA, the texture, what makes a song a Coke Studio song, and how do you go about the creation of it? So that's how it started, and with Shaun Bhai's suggestion, we went and connected with Arnab Bhai, who because of a personal reason could not be here today. So oikhan thekei the ideation started, and slowly, and Buno Bhaira to came on board right away, and we went with how the song should be, what artist we should go to, ki dhoroner stories okhane chole ashte pare. And while doing all of these, we kept one thing in mind, that is it going to be something that today's youth is going to love? যে তারা যে এখন তাদের যে ইন্টারেস্ট এরিয়াগুলো, তাদের যে প্যাশন পয়েন্টগুলো, সেটার সাথে কি আমরা কি ম্যাচ করতে পারছি কিনা. So that's how the journey started, and you came on board as well, so you know the roller coaster we went through in season 1, and we could not be, I mean, the gratitude we have to the entire team who made what we saw in the video possible in season 1. It was amazing. Absolutely. As someone who have been part of the team, I think everybody gave their 1000% in season 1. I've seen that, if not more. So that's what made it actually possible. মানে এখন গানগুলো দেখে, ভিডিওগুলো দেখে হয়তো বোঝা যায় না যে কতখানি শ্রম আসলে গেছে। তো সেই জায়গা থেকে আসলে শাওন ভাইয়ের কাছে জানতে চাই যে কিছু চ্যালেঞ্জেসের কথা যদি আমাদেরকে বলেন, এবং এই যে গানগুলো সিলেকশন আমরা বলছি যে ইউথের কাছে আমরা পৌঁছতে চেয়েছিলাম, ইউথের কাছে কোক স্টুডিও বাংলা পৌঁছতে চেয়েছে, তো হাউ ডিড ইউ মেক দ্য কানেকশনস যে ইউথ কি পছন্দ করবে? এবং কোক স্টুডিও বাংলাতে আমরা দেখি কিন্তু অনেক আমাদের হেরিটেজের গানগুলো আছে, হ্যাঁ, এখানে লালনের গান আছে, এখানে নজরুলের গান আছে। আমরা লাস্ট কবে একটা নজরুলের গান এরকম 20 মিলিয়ন ভিউজ দেখেছি? We don't know. I think it's 15 million, right? 15 million, something around that. So এই জিনিসগুলো একটু আপনার থেকে শুনতে চাই, যে চ্যালেঞ্জেস গুলো কি ছিল, এবং এই যে গানগুলো যে আপনারা সিলেকশন করলেন তার পেছনে চিন্তাটা কি ছিল? ধন্যবাদ। আবিরের মতোই বলবো, এই ঠান্ডার শীতের মধ্যে সকালে আপনারা হাজির হয়েছেন। আমার যখন এসেছি তখন দেখেছি তেমন কেউ ছিল না, সো উই আর ভেরি স্কেয়ার্ড যে নিজেদের সাথে কথা বলবো কিনা। তো পরে দেখলাম যে সাম অফ ইউ আর দেয়ার, থ্যাঙ্কস ফর দ্যাট। আসলে কোক স্টুডিও বাংলা জার্নিটা ইজ ভেরি ক্লোজ টু অল অফ আওয়ার হার্ট, বিকজ মিউজিক তো আমরা সবাই ভালোবাসি, সেটা আমাদের আছেই, এবং খুব মানে একটা হয়েছে কি আমাদের ইউথ যে আসলে একটা দে হ্যাভ অলরেডি মুভড অন, মানে এখন ও তো গ্লোবাল মিউজিক শুনতে পায়, ও তো পৃথিবী জুড়ে ওর শোনার পৃথিবী তৈরি হয়েছে।
এখন সেখানে দাঁড়িয়ে আমরা আমরা যদি বলি যে না আমরা খুব ভালো করতে পারছি না কারণ টেকনোলজিক্যালি আমরা তো ভালো পারি না, আপনারা মোটামুটি একটা মিউজিক যেটা শুনেন এটা বললে আসলে হবে না। ইটস নট গোইং টু ওয়ার্ক বিকজ ওর তো একটা গান তৈরি হয়েছে, ওর একটা পছন্দ তৈরি হয়েছে, ওর চারিদিক বদলে গেছে, দুনিয়া বদলে গেছে, এবং ইন্টারনেটের দুনিয়াতে আসলে তো স্পটিফাই আছে, ওর জন্য সবকিছু আসলে অনেক বড় হয়ে গেছে। সো আমাদেরকে আসলে এটা মাথায় রাখতে হয়েছে যে আসলে আমরা কি গান ওদেরকে শোনাতে চাই এবং কি শুনলে ওরা ভালো লাগবে ওদের। দ্যাটস ওয়ান পার্ট অফ ইট। আর আরেকটা পার্ট হচ্ছে কিন্তু কালচারাল পিস, মানে আমি এটা সবসময় বলি যে বাংলাদেশের জন্ম কিন্তু একটা সাংস্কৃতিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে, ইটস এ কালচারাল রেভলিউশন লার্জলি, যেটা 1952-তে শুরু হয়েছিল, এবং ইন্ডিয়া পাকিস্তানের ভাগাভাগির পরে পাকিস্তান থেকে আলাদা হওয়ার জার্নিটা কিন্তু আমাদের খুবই একটা কালচারাল একটা রেভলিউশনের মধ্যে দিয়ে আমরা এটাতে এসেছি। সো আমাদের আইডেন্টিটিতে কিন্তু ভাষা, বাংলা আমাদের আইডেন্টিটিতে ভাষা খুব জরুরি একটা বিষয়। এবং এবং জাতিসত্তা কান্ট্রি বলতে কিন্তু গত 200-250 বছরে বাংলাদেশ একটা ইজ ওয়ান অফ দ্য রেয়ার কান্ট্রি যেটা জাতিসত্তার দেশ আসলে এই সাবকন্টিনেন্টাল এজ ওয়েল। সো আমাদের কাছে মনে হচ্ছিল ভাষার জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আমাদের আইডেন্টিটি জায়গাটাকে কি করে এমন ভাবে হাজির করতে চাই মিউজিকের থ্রুতে, which is a easy way, which is a very nice way of reaching to the youth, কিন্তু সেটা আবার ওদের মতো করে হতে হবে, আদারওয়াইজ ওরা শুনবে না, ওদের মতো করেই ওটা ওদের কাছে পৌঁছতে হবে। and that's where the Coke Studio Bangla actually played আমার মনে হচ্ছে একটা ইন্টারেস্টিং রোল প্লে করেছে in recent times, যে কারণে বলছিল যে একটা খুবই প্রোডাকশন প্রসেসে এক ধরনের একটা রেভলিউশনাইজ করা হয়েছে। তো আমরা যখন আসলে গানগুলো সিলেক্ট করছিলাম আমরা দুটো জিনিস মাথায় রেখেছিলাম। একটা হচ্ছে কি যে আমরা আমাদের শেকড়ের সাথে কিংবা আমরা আমাদের আইডেন্টিটির সাথে কতখানি আমরা কানেক্টেড, দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট টু আস। সেটা রবীন্দ্রনাথ হোক, নজরুল হোক, লালন হোক, সেটা শাহ আব্দুল করিম শাহ হোক, কিংবা আর যেই হোক না কেন, আব্বাস উদ্দিনের ফোক হোক, এগুলোকে আমরা নিয়েছি এক এন্ডে। আর আরেক এন্ডে আমরা মাথায় রেখেছি কি করে আমরা কন্টেম্পোরারাইজ করবো উইদাউট লুজিং দ্য কোর অফ ইট। এবং কখনো কখনো সেটা নতুন গান লিখে করেছি, কখনো আমরা আমাদের, যদি যারা শুনেছেন তারা জানেন প্রথম যে গানটা ছিল আমাদের সেটা লঞ্চ সং, যে একদিকে রবীন্দ্রনাথের একলা চলরে, আরেকদিকে শিরোনামহীনের আজকের সময়ের গান। আমরা বলছিলাম পুরোটা জুড়েই বাংলা, আসলে পুরোটা কি করে আমরা এক জায়গায় রাখতে পারি। সো আমরা যখন গানগুলো সিলেক্ট করছিলাম এইগুলো আমাদের খুব মাথায় ছিল যে আমরা আমাদের শেকড়ের গানটাকে হাজির করে রাখতে চাই, আবার ওই দিক দিয়ে আমরা কন্টেম্পোরারাইজ করতে চাই, এটাকে নতুন করে হাজির করতে চাই। এখন দুটো করতে গিয়ে আমরা কি করে বুঝবো যে কোন গানটা কাজ করবে আর কোন গানটা কাজ করবে না, আমরা আসলে জানতাম না। লেটস বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। সো আমার কাছে মনে হয় মানে যেহেতু আমরা একটা ক্রিয়েটিভ প্রসেসের মানুষ, আমরা ফিল্ম বানাই, বিজ্ঞাপনে কাজ করি, ব্র্যান্ডের কাজ করি, আমরা জানি যে after all the strategic thinking that you can do for whatever length it may, তারপরে একটা সময় এসে একটা ফ্লাইট অফ ফ্যান্সি নিতে হয়, একটা বিশ্বাস রাখতে হয় যে না আমার এই গানটা যেহেতু আমাদের সবার ভালো লাগছে এবং in our heart we are liking it, so people will like it, এই ফেটটা রাখতে হয় আসলে। এবং তার পাশাপাশি তো যেহেতু কোকা-কোলা, আবির, ওরা we are all very particular about our strategic thinking, particular about research, যে are we getting the right thing or not, ওটার পরেও এটা খুব জরুরি ছিল। সো একটা ক্রিয়েটিভ ম্যাজিক আসলে in any case লাগতো। সো আমার কাছে মনে হয় যে ফাইনালি গিয়ে when we all believed into it so much, that belief actually reached the people and we connected there, এটা আমার কাছে খুবই জরুরি জায়গা থেকে মনে হয়। সো অনেক সময় অনেক গান আছে যে গানটা নিয়ে আমরা আসলে তখনও শিওর ছিলাম না, যেমন এই যে এখন বাগিচায় বুলবুলি আমরা একটু করে শুনছিলাম, নজরুলের গানের কথা বললো, এই গানটা আমি যখন আমার আগের জেনারেশনের সঙ্গে কথা বলি ওরা তখন বলে যে গানটা আমরা এতবার শুনেছি, এই গানটা কি আর এমন কি হবে আর কি। তো যখন হঠাৎ করে গানটা আমাকে ল্যাটিন বিটে শুনি, ল্যাটিন কায়দায় শুনি, এবং সাথে একটু করে ইন্টারেস্ট একটা ছোট অংশ অ্যাড করেছি আমরা ওটাতে, সব মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে লোকে হঠাৎ করে এটার ফিডব্যাক এত ভালো হলো, আমরা নিজেরও কিন্তু খুব সারপ্রাইজ ছিলাম। সো ইটস নট দ্যাট আমরা সব জানতাম, আমরা বসে দিলাম আরে এটা চালালি দারুণ কাজ করবে, এরকম না ব্যাপারটা। কিন্তু উই অল ওয়ার ভেরি ভেরি worried about it যে কতখানি কাজ করবে, কিন্তু দিনের শেষে I think people loved it so much and then that grew our confidence. So মানে ওটা হচ্ছে কি আসলে আমাদের প্রসেসটা ওরকম ছিল, আমরা খুব কেয়ারফুল ছিলাম about the production, quality of music, আমাদের ইনস্ট্রুমেন্টস, এবং গানের মিনিং খুব ইম্পর্টেন্ট ছিল। বিকজ ফাইনালি যদি কোনো টেকসই গান করতে হয় যেটা অনেকদিন থেকে যাবে, বাঙালি আমরা এটা অবশ্য রিসার্চ ফাইন্ডিং যে আমাদের ইউথ কিংবা আমাদের অডিয়েন্স লিরিক্সের ব্যাপারে খুব সিরিয়াস, ওরা নাকি লিরিক্সটা শুনতে চায়, রিসার্চ আমাদেরকে তাই বলে, মানে কথাগুলো খুব ইম্পর্টেন্ট গানের সুরের পাশাপাশি।
সো উই মেড শিওর যে আমরা লালনের গান পিক করেছি, সব লোকে কয় লালন কি জাত সংসারে, তখন এটা পিক করেছি যে আমরা একটা হারমোনির কথা বলতে চেয়েছি, যে আজকের এই হোল ওয়ার্ল্ড ইজ ইন আ রাইটিস্ট মোড, চারিদিকে ভীষণ এক ধরনের এক্সট্রিম ন্যাশনালিজম একটা গল্প তৈরি হচ্ছে, ওইখানে দাঁড়িয়ে আমাদের যে ফিলোসফি অফ বেঙ্গলি ফিলোসফি অফ অল লিভিং টুগেদার, কারণ আমরা তো মুসলমানের দেশ হিন্দুর দেশ বানাইনি, আমরা বাঙালির দেশ বানিয়েছিলাম। বাঙালি যে আইডেন্টিটি কোয়েশ্চেন, ওটাকে আমরা এরকম ভাবে প্রতিটা গানই আমরা এগুলোকে এমন ভাবে হ্যান্ডেল করার চেষ্টা করছি। এই বিষয়টা নিয়ে বিস্তারিত আমি আসলে পরবর্তীতে আরো শুনতে চাই। এই যে যেটা মানে প্রথমত যেটা ছিল, we knew যে I totally agree with him that যখন every song got created, before every song drop we used to go through this panic mode, whether it's going to work or not, 48 hours or in constant panic. বুনো ভাই কি প্যানিক করেছিলেন? No, he's a chill guy. I'm the panic person. But what we were very, very sure of, যে আমাদের যদি একটা বাংলাদেশিকে বলি, সে আমি হই বা আজকের একটা 18 বছরের একটা ছেলে বা মেয়ে হোক, music is at the root of what we are. It's what we are made of. So we knew that, and this alignment we kept on telling each other, এই গানটা আমার কানে ভালো না লাগতে পারে, but as long as we keep this 100% dedication or more than that, there would be people who are going to love it. And it's important, এই গানটা যার কাছে সেন্স মেক করবে, যার কাছে এই টিউনটা অ্যাপিল করবে, সে যেন খুশি থাকে। So if there are 100 people যারা বুলবুলি পছন্দ করবে, সেই 100 people has to put up their hands and say that this version I'm in love with. It's my love. So ওই জায়গাটা, so whenever we were in, and the challenge that you talked about, this was challenge number 1. But whenever we were in doubt, we had to huddle, we had to come back to the score. Music works, good music will work. We don't know whether it's 100 or 100 million, but whoever it is, it has to work for them. So that's the way we have. Thank you, Abhirapa, for saying it so beautifully. And I remember that after a song dropped, you tested with your daughter, who is how many years old? 7, she's there. She's there in the audience. Excellent. So, if a child likes a song, then you know that it really is working, because so I used to play the song, the dummy that used to come to me, so I would play it out loud, and I would just slowly observe her body language, because she is not, or a child is not really confined by the logical choice making. So they do what they feel like. There is no inhibition there. So I would see how she's grooving to it, how she's responding to it. And sometimes there were certain songs that I would see her actually humming later on. Hey Samalo was the one. And so she was like bobbing her head like that. And I figured, okay, I have a filter at home, at least to check out. Very lucky for you. So আমার মনে হয় যে এটা খুব সত্য যে কোক স্টুডিও বাংলার সিজন 1 এর গানগুলো ছোটরা অনেক পছন্দ করেছে। বিগ অডিয়েন্স কিন্তু খুব শিশুরা ছিল। এটা আমার মনে হয় যে একটা চমৎকার অ্যাচিভমেন্ট কোক স্টুডিও বাংলার জন্য। বুনো ভাই, আপনি খুব কনফিডেন্ট ছিলেন গানগুলো যখন ড্রপ করল একটা, ওয়ার নট নার্ভাস। আমাদেরকে বলবেন যে আমরা যদি কোকা-কোলাকে একটা ইন্টারন্যাশনাল মেগা ব্র্যান্ড হিসেবে দেখি, so there are certain challenges, when we are actually trying to, as a music producer, there are certain challenges I'm sure that you have felt. I don't know, যে যখন একটা ব্র্যান্ডের সঙ্গে জড়িয়ে যায় গানগুলো, তখন তাদের কিছু রিকোয়ারমেন্টস থাকে, আবার আমাদের কিছু ধরেন যে জায়গা আছে হয়তো যেখানে আমরা ছাড় দেবো না। এই নেগোসিয়েশনটা বা এই জায়গাটাতে কি ধরনের চ্যালেঞ্জ আপনার ছিল বা ছিল কি না, আদৌ শুনতে চাই, প্রসেসটা কেমন ছিল? Thank you for having us here at Fest. চ্যালেঞ্জ ছিল, কিন্তু আবার এটাও বলবো যে আমাদেরকে ওরা অনেক ফ্রিডম দিয়েছে to do what we want, and আমরা it was আবিরাবার সামনে আছে থেকে বলছেন no it was actually a team effort, মানে সব দিক থেকে, মানে লিটারালি আমরা বসে মিউজিক বানাতাম, বানিয়ে আবার ওদিকে দিতাম, সবাই মিলে বসে শুনতাম। হ্যাঁ, আমরা এরকম ভাবে মিউজিক করেছি, এটা মনে হয় না আগে কখনো হয়েছে। আমরা লিটারালি একটা বাসা ভাড়া করে
ওই বাসার মধ্যে সব মিউজিশিয়ানদেরকে ঢুকিয়ে আমরা মানে 1-1.5 মাস খালি ওই বাসাতেই ছিলাম। ওই বাসা থেকে পুরোপুরি বেরও করে দিয়েছে ওরা, বলেছে আর থাকতে পারবে না। এটা বলছো না তো, দ্যাট ইজ আ ডিফারেন্ট কনভারসেশন। এটা বলা ঠিক হবে না পুরোটা। একটু ইন্টারাপ্ট করে বলুন কি বুনো ভাইয়ের কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? আপনার মাইক্রোফোনটা একটু ফাজি আমার কাছে মনে হচ্ছে। না, I think I'm fine. This thing is clear. আমি এখান থেকে বলছি তাই। Where was I? No, I didn't. হ্যাঁ মানে বাসা ভাড়া করে মানে ওইটাই যে আমাদেরকে ওরকম ফ্রিডমটা দেওয়া হয়েছে যে sit together and come up with something, and we would sit with all the musicians. Every musician had their input. Even though Arnav is our head of creative এখানে, কিন্তু তারপর ও একটা ধরেন বডি বানিয়ে দিয়ে আমাদের ছেড়ে দিত যে এবার তোমরা একটার পর একটা ঢোকাতে থাকো, এবং ওই আমরা এক একটা গান মনে 10-15 বার করেছি, মানে লিটারালি সবাই মিলে বসে হ্যাঁ কারোটা পছন্দ কারো পছন্দ না এরকম করে যুদ্ধ করে। But why I was always confident is because আমি এই so called fusion music 20 বছরের উপরে করছি, and আমি আমার চোখের সামনে দেখেছি how music has changed in the process. So I was very confident যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা মিউজিক করলাম, I cannot please everyone, but I also know there are listeners there, and this I know because of my experience of I've been doing music for 30 years. আর 20 বছর তো চলে গেছে আমার ফিউশন মিউজিক করতে করতে। So থ্যাংক ইউ সো মাচ বুনো ভাই। আমি মনে হচ্ছে এখানে আপনি মানে মিউজিশিয়ানদের পক্ষ থেকে কোকস্টুডিওতে যারা মিউজিশিয়ানরা কাজ করেছে তাদের পক্ষ থেকে এটা বলতে পারেন যে এই যে কো ক্রিয়েশনের প্রসেসটা নট অনলি উইথ মিউজিশিয়ানস, বা যেটা বলেন যে শাওন ভাই এবং আবির আপাও সেখানে ইনভলভ ছিলেন, টিম ওয়ার্কের প্রসেসটা, এটা আমার কাছে মনে হয়েছে যে ইট অ্যাজ এ ইয়াং পারসন, আই এম স্টিল ইয়াং, আই নো আই লুক old, but I actually think of myself as a representative of the young, of the youth. মানে তাদের মধ্যে থেকে বলতে পারি যে it gave me hope যে বাংলাদেশে একটা wonderful processের মধ্য দিয়ে আসলে good music production হতে পারে, where everybody can have their dignity, everybody can have their participation, everyone can have their say. So thank you for that. এবং next আবির আপার কাছে একটু জানতে চাই যে আবির আপা শুরুতেই বলছিলেন যে Coke Studio is not unique to Bangladesh or Pakistan or India. It's there in lot of many different countries. So এই যে একটা মানে বহুজাতিক বহু নেশনের একটা পরিচিতি, Coke Studio একই সাথে বিভিন্ন দেশে আছে এবং সমস্ত কিছু মিলে কিন্তু Coke Studio আইডেন্টিটিটা তৈরি হয়েছে, রাইট? তো সেই জায়গাতে আপনি আসলে মানে Coke Studio as a platform এটা ফরমেশনটাকে কিভাবে দেখেন আর এখানে বাংলাদেশকে কিভাবে আলাদা করেন? Thank you. So before going there, আমি একটু বলতে চাই যে Coke Studio যে প্ল্যাটফর্মটা এটা DNA টা same across all countries. So we have a very nice thing that is working for this platform. যেখানে DNA তে we work with very contemporary soundscape. We give a platform, a very inclusive platform where legendary artists, senior artists, along with a newcomer, they can all come together. As much as newcomers get to showcase their own talent, they also have an amazing opportunity to work with these seniors and the legends in the industry, learn from them, and come up with something that will only please the audiences. And that's so if you put, so we in business world we call it the win-win strategy. If you are having each of the components of a business transaction, if they are in a winning zone, তাহলে total outcome টা gives you out something that is actually working for everyone. It's a very small but very unique part of it. It is each of the Coke Studio platforms across any country, they will actually adhere to the root of the music of that land. So the way Coke Studio DNA, it's same, but the root is what makes it difference. The audiences is what makes it difference. The musicians is what makes it difference.
তো আমাদের যে মিউজিকটা আমাদের রুটে আছে, যে ধরনের সাউন্ড আমরা পছন্দ করি, একটু আগে শাওন ভাই বললেন যে লিরিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস। এবং আমরা এই কোক স্টুডিও নিয়ে কাজ করতে করতে যখন আমরা হঠাৎ করে একদিন গল্পে গল্পে বেরিয়ে আসছে আমাদের এখানে লালাবাই হচ্ছে, যেখানে আমরা বলি বর্গি এলো দেশে। বর্গিরা কতশো বছর আগে বাংলাদেশে আসতো, সেই তখন থেকে আমাদের বাংলা মিউজিকটা চলে আসছে। তো এই যে আমাদের the sense, the thread of Bangla music is what makes it gives it a unique identity to our version of Coke Studio, our artists, our instruments, and definitely the audience. Now, the other side of having Coke Studio in a lot of countries, and where you have successful platforms which are working in different markets, and they have gone over more than a decade, there it also is a responsibility on us. When I am representing Coke Studio Bangla, I'm not representing just Coke. I am also representing the Bangla part of it. So we were very committed that what we create has to be up there, has to be something that belongs to the other Coke Studio families. And luckily, or because of all the dedication that everyone has put in, within the first 7 months, so it's been only 8 months of this season, right? So we have been the #2 Coke Studio in the entire Coke Studio. Wow, I world. did not actually know that. That's so wonderful. That goes out to our audiences, our artists, our creators, who has put in God knows how many hours for one season. I've actually seen that. When I don't think anyone slept for that one For season. 40 hours that it is. That's how every Coke Studio sounds different, because it has to adhere to the root, the thread, the DNA of that country that has to match with the DNA of the platform. Thank you so much, Abirappa. That makes us so proud, that we have actually created something with our effort, with our heritage, with all the resources that we have, and it has actually given us that recognition in the international arena. এখানে একটু বলতে চাই যে ইন্ডিয়ান এক্সপ্রেস আই থিঙ্ক এবং বেশ কিছু ইন্টারন্যাশনাল নিউজপেপারে কোক স্টুডিও ওয়াজ কাভার্ড. রোহিল হায়াত হ্যাজ টুইটেড. That was the best moment. We dropped Nasek, and I think it was within 24 hours. I get a screenshot from my boss. Have you seen this? And I was like, what? I open, and I was on a highway traveling at that point. And I see Rohil Hayat, who is the original ideator of Coke Studio platform, who has been part of Coke Studio Pakistan journey for a long time. He tweeted Nasek, and he congratulated the team for having the amazing first song. I think we called each other and we fainted for a while that Rohil Hayat has actually tweeted us. So I think that's a big one. ওয়ান্ডারফুল. আমি এই পর্যায়ে একটু বুনো ভাই থেকে ছোট করে শুনতে চাই যে মানে অ্যাজ এ মিউজিশিয়ান আমরা তো আমাদের দেশে মিউজিক করছি এবং আমাদের একটা মার্কেট আছে, কিন্তু এই যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের কথা আমরা বলি, ইন্টারন্যাশনালি রিচ করা, অডিয়েন্সদের রিচ করা, এবং আমার মনে হয় যে শুধু বাংলাদেশি অডিয়েন্স না, ইভেন বিদেশি অডিয়েন্স যারা অন্য ভাষায় কথা বলে, এটার ইম্পর্টেন্স আসলে আপনার কাছে কতখানি, এবং ওয়াই ইজ ইট সো ইম্পর্টেন্ট, বা এটা আপনি কিভাবে দেখেন আর কি পুরো জিনিসটাকে, যে বাংলাদেশের মিউজিককে ইন্টারন্যাশনাল একটা পর্যায়ে নিয়ে যেতে পারা? এটা কিন্তু অনেক মিউজিশিয়ানের ড্রিম যে বাংলা গান মানুষ গাইবে পৃথিবীতে। এটা আপনি অ্যাজ এ মিউজিশিয়ান মানে আপনার কাছে এটা কিরকম বিষয়টা? আচ্ছা, মানে প্রশ্নটা আরেকটু ক্লিয়ার করি। আচ্ছা, কোক স্টুডিও সিজন 1 রিলিজ হওয়ার পর আমরা দেখেছি অনেকগুলো রিয়াকশন ভিডিও দেখেছি, যে পাকিস্তান থেকে, তারপরে আই থিঙ্ক ইয়েমেন থেকে, ইউরোপ থেকে অনেকে রিয়াকশন ভিডিও দিয়েছে, বাংলা গান শুনে তারা রিয়াকশন ভিডিও দিয়েছে। এই যে বাংলা গান যে বিভিন্ন দেশের মানুষ শুনছে, বিভিন্ন ভাষার মানুষ শুনছে, অ্যাজ এ মিউজিশিয়ান এটা আপনার কাছে ব্যাপারটা কেমন লাগে? It is the achievement. অ্যাচিভমেন্ট, সেটাই এক্স্যাক্টলি, চাওয়া। রাইট এক্স্যাক্টলি। নিজে গান করে যদি ঘরে রেখে দাও, এটা কোনো আর্টিস্টেরই চাওয়া না, এটা আস্তে আস্তে প্রচারিত হবে। রাইট। এবং
It's like আমি যদি ফ্রেঞ্চ গান শুনি, আফ্রিকান শুনি, Exactly. ইংলিশ শুনি, একইভাবে আমার আশা যে আমার গান সবাই শুনবে। And I believe singing in this platform, which is an international platform, gave us that opportunity to spread our art, Right. what we do, and this is it. Like, এটাই চাওয়া, তাই না? এটাই এটাই চাওয়া। চাওয়া। আমরা ছোটবেলায় কিন্তু ইংরেজি গান শুনে বড় হয়েছি, আমরা ফ্রেঞ্চ গান শুনেছি, অনেক ভাষার গান শুনেছি। তো এটা আমাদের চাওয়া হতেই পারে যে অন্য দেশের মানুষরা বাংলা গান শুনে বড় হবে, তাই না? সো আমরা আই থিঙ্ক উই আর গেটিং ক্লোজার, মানে স্টেপ বাই স্টেপ উই আর গেটিং ক্লোজার টু স্প্রেডিং আওয়ার মিউজিক গ্লোবালি। It has a little bit started. Right. So we did not expect that reaction reviews ebhabe ashbe. We had more than 1600 plus reaction reviews coming in, which accumulated to, if I'm not wrong, about 75 million views only on the reactions and reviews that we got. There is this duo, which is who are my favorite reviewers. They're from Pakistan, but they're based out of Germany, and they, in their one of the review videos, they mentioned that when they started their journey as reviewers, that's when Coke Studio came along and they started reviewing Coke Studio songs, and it piqued their interest. So each of the songs they were reviewing, they were going through the artists, they were checking the artist gulo baki gan ki ache. So they have ended up looking at other songs by Onimesh, Orno Bhai, then they went on to reviewing arts in their gan ba bibhinno tara as a genre Bangla music actually started piquing their interest, which I think is a very, very humbling yet a huge This is experience. like কি বলবো, that's what happened, like an influx, মানে মিউজিক করার মানে শুরু হওয়ার কারণে। Orno Bhai is their favorite basic stuff. Right. They mentioned there is our favorite Uno. There's a German girl who loves Uno. You know, Wow. I don't know if you have seen that. We'll send you the link. Inbox করবো তোমাকে। But একটু অ্যাড করি, আমার কাছে মনে হয় যে একটা খুব ইম্পর্টেন্ট কনভারসেশন আছে এখানে, সেটা হচ্ছে কি যে মানে আমি জানি না এটাকে মানে পলিটিক্যালি পজিশন করা কেমন হচ্ছে, কিন্তু আমার যেটা মনে হয় যে আসলে কিন্তু মানে আমি যেটা শুরু করেছিলাম যেখান থেকে, যে একটা কালচারাল রেভলিউশনের মধ্যে দিয়ে কিন্তু আমরা গেছি, আসলে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমাদের মানে কালচারাল ইকোনমি, ক্রিয়েটিভ ইকোনমির জায়গা থেকে আমরা কিন্তু এই কাজটা আসলে খুব ভালো যে করতে পেরেছি ইন রিসেন্ট টাইমস, আমার মনে হয়। কিন্তু কালচারাল এক্সপোর্ট কিন্তু আসলে এটা আমাদের আচ্ছা, কোক স্টুডিও বাংলা ইজ অলসো আ কালচারাল এক্সপোর্ট। আপনি বলছেন ইকোনমিক জায়গা থেকে আমরা আমি যেটা বলতে চাচ্ছি যে মানে আজকের পৃথিবীতে মানে কি করে আসলে আমি বোঝাবো, আমার বোঝানোর একটা পথ হচ্ছে কি একটা কালচারাল এক্সপোর্ট যদি করা যায়, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু একটা ভীষণ একটা ফ্ল্যাট ওয়ার্ল্ডে এখন থাকি, ইটস ভেরি ফ্ল্যাট ওয়ার্ল্ড, ইউ নো, ওয়্যার এভরিবডি ইজ কানেক্টেড, এভরিবডি ইন মেনি ওয়েজ দেন ওয়ান, আগের মধ্যে ডিসকানেক্টেড না। সো ওখানে নিজের জায়গাটাকে নিজের মতো করে নিজে আইনটাকে হাজির করার যে কাজটা, সেটা কিন্তু এরকম ভাবেই হতে হবে। সো ও হয়তো আমার লিরিক্স বুঝবে না, কিংবা যদি ও লিরিক্স সাবটাইটেল দেখে বুঝে নেয় ভালো এবং খোঁজ করলো হয়তো পাবো, তার চেয়ে বড় কথা ইনস্ট্রুমেন্টস এর যে ইউসেজ গুলো আছে, ইউনিক, আমাদের কাবিল যে ট্রাম্পেট বাজিয়েছে, সাডেনলি ওই আওয়াজটা কখনো শোনেনি আসলে। সো আমার কাছে এটা ওভারঅল কন্টেন্টের জায়গা থেকে মনে হয় যে আমাদের গল্প, আমাদের কথাগুলো এখন আমার পৃথিবীকে বলে উঠতে পারে, which Iran has done through their films. Korea has done with their music, K-pop, K-drama, or movies even, you know, Parasite or Squid Game, whichever it may. তো আমাদের যে গল্পটা বলবো আমরা, তার বোধহয় একটা কাজ, একটা ছোট্ট অংশের কাজ বোধহয় কোক স্টুডিও বাংলা করেছে, you know, to reach to them with our thing. এটা হচ্ছে কি আমরা, ওটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়। Exactly. Thank you. Thank you, Shan, so much. In fact, I'm going to ask the next question to you. That is, as a creative producer of, you know, Coke Studio Bangla, and also you have been in the field of music, filmmaking for a long, long time. এখন যে আমরা নতুন আর্টিস্টদের পাচ্ছি, হ্যাঁ, এটার সম্পর্কে যদি একটু বলেন, যে আমাদের অনেকের ফ্রাস্ট্রেশন আছে যে মিউজিক এখন আমরা আগের মতো ভালো পাচ্ছি না। আই হ্যাভ আ ডিফারেন্ট অপিনিয়ন, আমি জানি না আপনার ইয়েতে কি, বাট ইয়াং আর্টিস্ট যারা আসছে, তাদের সম্পর্কে যদি একটু বলেন। আমার ফেভারিট সাবজেক্ট, আমার কাছে মনে হচ্ছে যে কোক স্টুডিও বাংলা এটা একটা বড় সাকসেস। ইনফ্যাক্ট আমরা সেকেন্ড সিজন যখন অ্যাপ্রোচ করেছি,
তখনও আমরা দেখেছি এটা আরো বেড়েছে এই জিনিসটা, নতুন আর্টিস্টের ব্যাপারটা। কেন পারলো সেটা বলি, আমার কাছে মনে হয় একটু অন্যভাবে বলি। আমার কাছে মনে হয় যে একটা 80s 90s এর সময়টা থেকে শুরু করে আমাদের এক ধরনের কালচারাল একটা লো আছে আমাদের, ইন মুভিজ, ইন এভরিথিং, মানে এবং এক ধরনের একটা রেটরিক আছে যে মানে হচ্ছে না, আমাদের হবে না, কেউ গান শিখছে না, আমাদের এখানে ইনস্টিটিউট নাই, which is true, largely true। আমাদের ইনস্টিটিউট, আমাদের ক্লাসিক্যাল হিন্দুস্তানি মিউজিক শেখার কোনো ইনস্টিটিউশন নেই, যেটা গান শেখার একটা বড়, আমাদের সাপোর্টটা খুব ইন্টারেস্টিং গুরুমুখী বিদ্যার ব্যাপার আছে, হ্যাঁ, ওটা আমাদের এখানে কম্পারেটিভলি কম, কোনো সন্দেহ নেই সে বিষয়ে। বাট হ্যাভিং সেড দ্যাট, এরকম চিন্তা কিন্তু আসে, আমি জানি আছে দেখবে, সেটা হচ্ছে কি যে It's not for you, so please carry on. So যেটা আমি মনে হচ্ছে আমার কাছে যে আসলে আমরা যখন খোঁজ করতে শুরু করলাম, when we started scratching the surface and trying to go beyond, আমরা দেখলাম যে না, বাচ্চা কাচ্চারা তো গান করে। ফর এক্সাম্পল অনিমেষকে হয়তো আমরা পপুলারলি চিনি না, বিকজ there is always a kind of a separation between regular আমরা যা শুনি চোখের সামনে, টেলিভিশনে যা দেখি, ইভেন্টে যা শুনি, and then there is a world এখানে আসলে অনেক ইন্টারেস্টিং কাজ হতে থাকে, যেটা আমাদের চোখেই পড়ে না, আমরা খেয়ালই করি না, লক্ষ্যই করি না। সো যে কারণে হয়তো আমরা ইমরানকে চিনি না, শুভ মতো মিউজিশিয়ানকে, গিটারিস্টকে দেখলো এত ভালো গিটার বাজায়, কোথায় ছিল ছেলেটা? ছিল ভাই, আপনার দেশেই ছিল, আপনি দেখেন নাই, খেয়াল করেন নাই। সো আমার ধারণা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো একটা অনিমেষ, একটা সায়ন, কিংবা বিদ্যু আমাদের যে সব লোকে গিয়েছে ওরকম, এবং এরকম যারা যারা গিয়েছে আমাদের, বগা ফর এক্সাম্পল, মাই গড, দ্য বিগেস্ট এক্সাম্পল, বগা গান আমরা শুনেছি ইন্টারনেটে একটু করে, কিন্তু ওকে যে আমাদের একটা জায়গা দিতে হবে, স্পেস দিতে হবে। জালালি সেট র‍্যাপকে তো আমরা এর আগে কখনো মেইন স্ট্রিম প্ল্যাটফর্মে দেখিই না। আমাদের কাছে মনে হচ্ছে না, এটাই বাচ্চারা শোনে টোনে, বাচ্চারা যে মেজরিটি আর আমরা যে মাইনরিটি, এইটা আমরা ভুলে গেছি। That's a huge trouble in this country. All the institutions যারা চালায়, তারা সবাই হচ্ছে মাইনরিটি in this country, because demographically speaking আমাদের 25 বছর হচ্ছে আমাদের মিডিয়ান এজ, এবং 65% of the population is below 30। তার মানে আমরা তো আসলে মাইনরিটি। সো আমাদের কাছে মনে হয় যেটা ঠিক সেটা বুঝি ঠিক, এটা তো হবে না। সো ইউ হ্যাভ টু রিয়েলি টেক কেয়ার অফ দোজ পপুলেশন যারা আসলে নিজের মতো করে বড় হচ্ছে, নিজের মতো করে যারা লিসেট শুনছে, র‍্যাপ শুনছে, হিপ হপ শুনছে, আর আমাদের কাছে মনে হচ্ছে ওইটা আসলে বাচ্চারা শুনে। সো we have to get out of that mindset and have to present them on the, that's our job, because আমরা যদি পথটা না দেখাই, ও যখন বুড়ো হয়ে যাবে ও করবে না। So you have to create a kind of a journey where this becomes an automated process, so people keep thinking যে না, নতুন কাউকে আনতে হবে। সো আমাদের সবসময় যে আমাদের সবচেয়ে বড় আর্টিস্টকে হাজির করতেই হবে, এটা আসলে ঠিক না। আরেকটা ব্যাপার যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদেরকে খুব হেল্প করেছে, আমরা ধারণা আবির এবং পূর্ণবীর এগ্রি উইথ মি, সেটা হচ্ছে আমরা কিন্তু শিল্পী দেখে গান সিলেক্ট করি, আমরা গান ঠিক করেছি আমরা কি গান করতে চাই, তারপর সে গান খুঁজে নিয়েছে যে সে কাকে দিয়ে গাওয়াতে চায়। So the journey has to be like that. It can be চলুন আমরা এরকম একজন, কারণ নাম দিচ্ছি বড় শিল্পীদের, আমার অভ্যাস আছে অবশ্য বলে ফেলার, কিন্তু বলবো না আজকে, খুবই বিখ্যাত, দারুণ গায়, জানেন না তো, এইভাবে করে করিনি আমরা কাজ। আমরা যে গানটা কি আসলে, এবং এই গানটা তাহলে আমরা কাকে দিয়ে গাওয়ালে হবে। এবং আমরা সবসময় চেষ্টা করেছি নতুন মানুষটাকে হাজির করার, বিকজ ওদেরকে আসলে আমরা খুব ভালো স্পেস দিচ্ছি না ওভারঅল দেশের কনটেক্সটে। সো ওই জন্য আমরা একটা অনিমেষ, একটা বগা, একটা বিদ্যু, নট অনলি আর্টিস্ট, মানে আমরা আমাদের মানে কোনো এখানে আছে বেসিস, কিন্তু আমরা দুটো গানের জন্য কিন্তু ধ্রুবিকে কিন্তু লন্ডন থেকে ফ্লাই করে এনেছি, বিকজ আমরা দেখেছি ওর কাছে মনে হয়েছে বিং এ বেসিস যেটা বেস্ট বাজাবে বোঝাই। সো ধ্রুবকে আমরা এখানে শুধু দুটো গান বাজানোর জন্য, আমরা সানাই প্লেয়ার পাচ্ছিলাম না, তখন আবার আমরা খামাখা অনেক বেশি ন্যাশনালিস্টিক হয়ে যাইনি। সানাই প্লেয়ার পাচ্ছি না, তাহলে কোথায় আছে? তখন আমরা হাসান আলী খানকে নিয়ে এসেছি আমরা কলকাতা, খুব ভালো সানাই বাজায়। হ্যাঁ, আমরা কাবিলকে খুঁজে বের করেছি, আমরা এরকম ভাবে সায়ন কিংবা আমাদের রাহিম কতদিন ধরে স্যাক্সোফোন বাজায়, কিন্তু we thought that he's an amazing guy to bring in. আবিরকে এনেছি ফর সারেঙ্গি। সো আমার কাছে মনে হয় ওই জায়গাটাতে ইসরাজের জন্য আমরা আবিরকে এনেছিলাম, আবিদকে। সো আমার কাছে মনে হচ্ছে ওই জায়গা, এই আবির না কিন্তু ভাই, ওই ইসরাজ বাজাতে পারে না, আই প্রমিস ইউ। আচ্ছা, কিন্তু সবকিছু মিলিয়ে আসলে ওই একটা ওই অবজেক্টিভিটিটা ছিল আমাদের মাথায়, যেটা ওখানে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে পৌঁছতে যা যা করতে হবে, we have done everything possible, and thanks to Coca-Cola they have supported us all through. Otherwise এই দেশে এসব করা খুব কঠিন। We were always true that song has to do right by the audience, whatever. Fully agree, Manish. Shyam bhai, thank you so much for
taking the time to name the artists and name the musicians who were there. আবিরের কথা বললেন, আমাদের দেশে যেরকম ইয়াং ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজায় এরকম ট্যালেন্ট আছে, এটা কিন্তু আমিও জানতাম না যে এই পর্যায়ে তারা পারফর্ম করতে পারে। এবারে আমি তো ছোট্ট এবারে সিজনেও কয়েকজনকে দেখছি হালকা করে দিই। হ্যাঁ, এবার একটা ছেলেকে পেয়েছি আমরা, সারেঙ্গি প্লেয়ার, ক্লাস 10 এ পড়ে ছেলেটা। এমন আমাদের কাছে আমি তো কোনোদিন খুঁজে পাইতাম না, আদারওয়াইজ যদি না খুঁজতাম তাহলে কিন্তু কেউ বাজাতোই না, বিকজ সারেঙ্গিটা দেশে এমনি কেউ একটা বাজাতে চায় না। ওটা ইনস্ট্রুমেন্ট, রাইট? বাট ইটস, এবং আমাদের ইনস্ট্রুমেন্ট কিন্তু এটা। এবং আমরা বাচ্চারা 10 গ্রেডের ছেলে মা সাথে নিয়ে আসে, আবার আসলে বলে বড় সালাম দাও, সালাম করো, এখনো মায়ের কন্ট্রোলে সারেঙ্গি বাজায়, কি সুন্দর বাজিয়ে চলে গেল। এবং এত অসাধারণ বাজায় আমি শুনেছি, এটা না শুনলে আসলে বোঝানো সম্ভব না যে এটা কি জিনিস। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আসলে আমাদের আজকের ডিসকাশনের। আমি রিকোয়েস্ট করব বুনো ভাই এবং আবির আপনাকে লাস্ট যদি কিছু বলা থেকে ছোট করে জাস্ট আপনার বক্তব্য, এবং শাওন ভাইকে এই পর্যায়ে আমি চাই যে আমরা একটা গান দিয়ে শেষ করব, সব লোকে কয়। তো আপনি যদি গান, শাওন ভাই Shawn bhai, we will help you. We'll play the song. We'll play the song in the video, but you will just tell us about the song. একদম শেষে আমরা একটু আপনার থেকে সব লোকে কয় ব্যাপারে একটু শুনবো। তো বুনো ভাই, আপনার শেষ কিছু যদি বলা থাকে। I'm not a spokesperson, আমার কথা বলতে অনেক অসুবিধা। আপনার যদি কিছু চাওয়া থাকে। আমার চাওয়াই এটা যে we should give the opportunity to art to flourish. এটার জন্য আমাদের সাপোর্ট দরকার। কিভাবে বলবো যে আগে আর্টিস্টদেরকে রাজা বাচ্চারা দেখে রাখতেন, পরে সরকার দেখে রাখছেন কোথাও। ঠিক ওরকম ভাবে বলছি যে আর্টিস্ট, if the artist has to think about কালকে কি খাবে, তাহলে he cannot produce, আমার কাছে মনে হয়। যে তো ওদেরকে সাপোর্ট দেওয়া আই থিঙ্ক আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট। এবং একটা ব্যক্তির পক্ষে এটা আসলে সম্ভব না, অনেকগুলো আর্টিস্টকে তো সামত করা। এখানে থ্যাঙ্কস টু দিস কোম্পানিজ, মাল্টিন্যাশনাল কোম্পানিজ যারা আমাদেরকে হেল্প করছে, I would like to thank them also. But I would also like to say যে আগে যেমন আমরা ছোটকালে I remember যে প্রত্যেক বাসায় বাসায় কেউ না কেউ গান গাচ্ছে, কেউ তবলা শিখছে, কেউ হারমোনিয়াম বাজাচ্ছে, কেউ ছবি আঁকছে। এখন কিন্তু এটা আস্তে আস্তে কমে আসছে। আমি এই চর্চাটা এখন দেখি না। আমার মনে হয় আমাদের উচিত আমাদের ছোটদেরকে, পরের জেনারেশনকে এই চর্চাটা উপলব্ধি করানো এখানে। তাহলে আরো এগিয়ে যাবো পুরো জিনিসটাকে নিয়ে। বুনো ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, একদম মনের কথা বলেছে। আবির, থ্যাংক ইউ। So as much as Buno Bhai very rightly pointed out, and on behalf of Coke, I would say that we are very, very humbled, and thanks to the entire pool of artists and creators who have worked with us. They have agreed to lend their precious time for us, their precious talents for us. So we are absolutely humbled and thankful. And it's a thanks to you and the entire artist group and the whole team. And what we don't see that it's not just music, the technology part of it's so good. I would suggest sometimes Buno Bhai takes a session with the youngsters where he should open an institution. The technology part of music, I was blown away. And that brings me to the audiences and the young generation. I would echo with Buno Bhai that what connects us as people is our art, our culture, our music, our films, our books. And the more young people would be connected with that, the more they will feel connected to the root. We have gone through a very, very difficult period of pandemic. We have been detached from our roots, from our people. So we are coming back.
And we are thankful that season 1 happened at a time when people are coming out. We are thankful that we could have a concert. And we saw that যখন একটা করে গান ড্রপ করা হচ্ছে, people are dancing to it, they are making TikToks out of it. I know there is a way that people sneer at, oh, TikTok করে, but no. There are amazing people doing amazing stuff on TikTok. So we need to look at the youth narrative. We need to look from their perspective. We have to be appreciative of what their world is. And from Coke Studio, we hope that we become a platform which helps young youth to flourish, to express their identity, to express their uplifted tonalities, moods, and be it dance, be it art, fan art creation, or be it music. We had an amazing season 1. Thank you everyone for that. And fingers crossed for season 2, which is coming soon. Thank you so much, Abhirapa, for the lovely Abhirapa. We actually running over time. গান শোনার কি সময় হবে নাকি আমরা questions শান ভাইয়ের কথা শুনে গান কি আমরা শুনবো? ওকে 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 শান ভাই, আমি তো গান গাইতে পারি না, আমি যেটা করতে পারি I can do, আমি ভাবছিলাম এর মধ্যে যেটুকু সময় পাওয়া যায় মানে ওটার মধ্যে, সেটা হচ্ছে আমরা অবশ্যই সব লোকের গান আমি শুনবো, কিন্তু আমাদের যে মানে থিম ইন দ্য ব্যাকগ্রাউন্ড ওয়াজ অলওয়েজ যে যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একবার চলে যায়। সো আমি একটা লাইন জাস্ট ইউ ক্যান অলসো হাম উইথ মি ইফ ইউ ওয়ান্ট। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। So that's the way to be. আমরা একটু শব্দকে কয়টা শুনতে চাই। শব্দকে কয়ের একটা পর্যায়ে কবির দাসের কবিতা থেকে আসলে কিছু কথা নিয়ে আছে। তো বলি যেটা করেছি আমরা, we tried to see যে লালন এবং দাস কবিরের দোহার দুটোকে একসাথে হাজির করা যায় কিনা, এবং আমাদের কাছে মনে হচ্ছে দুজন সাধক কবি একদম দুঃসময় জন্ম হয়েছে বা 300 বছরের ডিফারেন্সে জন্ম নিয়েছিলেন, কিন্তু they have said the same thing about the world. লালন বলেছে সব লোকে কয় লালন কি জাত সংসারে, জাতের কি জিনিস আমি জানি না, আমি বুঝি না, what is caste, what is creed, what is religion. আবার ওইদিকে কবির বলেছে যে মানে পানি সব এক হ্যায়, ভান্ডে মে হি ভেদ হ্যায়। যত ডিফারেন্স সেটা হচ্ছে কলসিতে ডিফারেন্স, কিন্তু পানি তো একটাই, পানিতে কোনো ডিফারেন্স নাই। দুজন একই কথা বলেছে, দু সময়ে বলেছে, এবং এখনো এটা কিরকম রেলেভেন্ট আমরা চারিদিকে তাকালে দেখতে পাবো, এটা এখন আরো বেশি রেলেভেন্ট। তো মানুষ আসলে খুব একটা বদলায় নাই আমার ধারণা, জঙ্গলি হয়ে গেছে। সরি ফর দ্যাট ফ্রেঞ্চ, বাট আমার কাছে মনে হয় আর কি। সো উই হ্যাভ টু কিপ টেলিং দিস টু দ্য হিউম্যানিটি, বিকজ ওটাই আমরা পারবো করতে। দ্যাটস হোয়াট উই ক্যান ডু। থ্যাংক ইউ। Thank you, Shan Bhai. It makes me cry every time. আচ্ছা, গানটা কি প্লে করছেন?